স্বাগত জানাই অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকের বিষয় কার্বন ও কার্বন ঘটিত যৌগ পার্ট 2। দেখো, পার্ট 1 এর ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কমন নাও পেতে পারো। তাই পার্ট 1 এর ভিডিওটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন, অঙ্গার বা চারকোলের ঘনত্ব জলের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও তা জলে ভাসে কেন? আর একটা প্রশ্ন লিখেছি, দেখো বায়োফুয়েল কি? 3 নম্বরে খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই অধ্যায়ের। দেখো, জলে ডোবালে মানে অঙ্গার বা চারকোলকে জলে ডোবালে অঙ্গারের ঘনত্ব 1.4 গ্রাম পার সিসি থেকে কমে গিয়ে 0.2 গ্রাম পার সিসি হয়ে যায়। ফলে অঙ্গারের আপেক্ষিক গুরুত্ব কমে গিয়ে জলের চেয়ে হালকা হয়ে যায়। তাই অঙ্গার বা চারকোল এর ঘনত্ব জলের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও তা কিন্তু জলে ভাসে। তোমরা এটুকু লিখলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বায়োফুয়েল কি? দেখো, উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন গঠিত যৌগ থেকে তৈরি জ্বালানিকে বায়োফুয়েল বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, কার্বন ডাই অক্সাইডের একটি শিল্প ব্যবহার লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তোমরা উত্তরটা কি লিখবে? কার্বন ডাই অক্সাইডের একটি শিল্প ব্যবহার হলো, দেখো, নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়া তৈরিতে সবচেয়ে বেশি ইউরিয়া তৈরিতে এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আর এই ইউরিয়া ছাড়া বর্তমান কিন্তু ফসল কিন্তু হবে না। তবে এই ইউরিয়াটা কিভাবে তৈরি হয়? দেখো, CO2 কার্বন ডাইঅক্সাইড ও 2 অণু নাইট্রিক অ্যাসিড NH3 যুক্ত হয়ে কি তৈরি করছে? ইউরিয়া তৈরি করছে, CONH2 ঠিক আছে? আর 2 অণু জল তৈরি করছে। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর কত বায়ুমণ্ডলীয় চাপে? 150 প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে কিন্তু এই ইউরিয়াটা তৈরি হচ্ছে। তোমরা কিন্তু সংকেতটা কিন্তু ভালো করে দেখে নিও কিন্তু, হ্যাঁ। এবার দেখো পরের প্রশ্ন, শুষ্ক বরফ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। শুষ্ক বরফ কাকে বলে? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলে। ক্লিয়ার? তাহলে শুষ্ক বরফ কাকে বলে পেয়ে গেলে। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? তোমরা উত্তরটা কি লিখবে? কার্বন ডাইঅক্সাইড বা CO2 গ্যাস উৎপন্ন হয়। কার সঙ্গে বিক্রিয়া করে? ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ধাতু ঘটিত আগুন কার্বন ডাইঅক্সাইড দিয়ে নেভানো যায় না কেন? দেখো, ধাতুতে আগুন লাগলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড দিয়ে নেভানো যায় না, কিন্তু তরল বা ইয়েতে যদি লাগে তাহলে কিন্তু নেভানো যায়। দেখো কি কারণটা কি? ধাতু ঘটিত আগুনে যে উচ্চ উষ্ণতার সৃষ্টি হয় তাতে কার্বন ডাইঅক্সাইড বিয়োজিত হয়ে কার্বন ও অক্সিজেন উৎপন্ন করে। উৎপন্ন অক্সিজেন ধাতুর দহনে সাহায্য করে। কারণ কি? অক্সিজেন কিন্তু কাউকে জ্বালাতে সাহায্য করে এবং আগুন না নিভিয়ে আরও তীব্রভাবে জ্বলতে সাহায্য করে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু বুঝে বুঝে পড়বে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড বা CO2 তৈরিতে HCl পরিবর্তে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিবর্তে লঘু সালফিউরিক অ্যাসিড বা H2SO4 ব্যবহার করলে কি হবে? দেখা যাক কি হবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্ন। দেখো, লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে মানে HCl এর পরিবর্তে ব্যবহার করলে প্রথমে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কি? প্রথমে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কিন্তু পরে বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। দেখো, আমি পরে পেজে লিখেছি কি বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। কারণটা কি? দেখো, মার্বেল পাথরের সঙ্গে লঘু H2SO4, মার্বেল পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, এর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি হয়? অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হবে, যা মার্বেলের ওপর আস্তরণ সৃষ্টি করে। ক্যালসিয়াম সালফেট একটা আস্তরণ সৃষ্টি করবে কার উপর? মার্বেলের উপর। ফলে অ্যাসিড মার্বেলের সংস্পর্শে আসতে পারে না, তাই বিক্রিয়াটি বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? এভাবে বুঝে বুঝে তোমরা পড়বে। আচ্ছা, পরের প্রশ্নে দেখো, পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির রাসায়নিক দ্রব্যগুলি এবং রাসায়নিক সমীকরণটি লেখো। দেখো, রাসায়নিক দ্রব্যগুলো আমি বলবো না, এই সমীকরণের মধ্যে কিন্তু উত্তরটা পেয়ে যাবে তোমরা। দেখো কি লিখেছি, CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে। তাহলে উপাদান পেলে বা দ্রব্যগুলি পেলে, দেখো ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি উৎপন্ন হচ্ছে এখান থেকে? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। আর কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড ও H2O মানে জল উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, সূর্যের কোন রশ্মি তাপের অনুভূতি সৃষ্টি করে? তাপের অনুভূতি সৃষ্টি করে সূর্যের কোন রশ্মি? তোমরা উত্তরটা কি লিখবে? ইনফ্রারেড রশ্মি তাপের অনুভূতি সৃষ্টি করে। আর এই ইনফ্রারেড রশ্মি কি করে? কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে। মাথার মধ্যে কিন্তু ঢুকিয়ে নাও, কিন্তু এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রধান প্রধান গ্রিনহাউস গ্যাস ও কোন দুটি গ্যাস গ্রিনহাউস গ্যাস নয়? তোমরা উত্তরটা কি লিখবে? প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? তোমরা উত্তরে লিখতে পারো কার্বন ডাইঅক্সাইড বা CO2, মিথেন CH4, নাইট্রাস অক্সাইড N2O,
ঠিক আছে, এছাড়াও জলীয় বাষ্প আছে, ওজোন আছে, দরকার নেই, এটুকু পড়লে হয়ে গেল। আর কোন দুটি গ্যাস গ্রিন হাউস গ্যাস নয়, তোমরা কি লিখবে? অক্সিজেন আর নাইট্রোজেন, O2 আর N2, এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। এটা কিন্তু প্রশ্নটা খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, প্রকৃতিতে মিথেন কিভাবে উৎপন্ন হয়? কিভাবে উৎপন্ন হয় দেখো, ধান ক্ষেত বা জলাভূমিতে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া আছে, নাম কি? মেথানোজেনিক ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? মেথানোজেনিক ব্যাকটেরিয়া, এরা কিন্তু মিথেন তৈরি করে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কার্বন ডাই অক্সাইডের দুটি শোষকের নাম লেখো। কার্বন ডাই অক্সাইডকে শোষণ করতে পারে এমন দুটি পদার্থের নাম লেখো। কি লিখবে? কঠিন পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, CaOH2। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ননস্টিক বাসনপত্রে কি ব্যবহৃত হয়? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমরা বেশিরভাগই ননস্টিক বাসনপত্র ব্যবহার করি, তাই না? কি ব্যবহার করা হয়? টেফলন ব্যবহার করা হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একটি প্রাকৃতিক জৈব পলিমারের নাম লেখো। তোমার উত্তরটা কি লিখবে? একটি প্রাকৃতিক জৈব পলিমারের নাম হলো প্রোটিন। দেখো, আর একটা প্রশ্ন আমি ঘুরিয়ে দিয়েছি। কি ঘুরিয়ে দিয়েছি? যে কার্বোহাইড্রেট জাতীয় বড় পলিমারের নাম লেখো। মানে সবচেয়ে বড় কার্বোহাইড্রেট জাতীয় পলিমারের নাম কি? কি লিখবে? সেলুলোজ। দেখো, এই সেলুলোজ প্রোটিন সবই কিন্তু কি বলবো? বায়োডিগ্রেডেবল পলিমার। কি বললাম? বায়োডিগ্রেডেবল পলিমার, মানে জৈব ভঙ্গুর। এরা জীবাণুকৃত বিয়োজিত হয়ে প্রকৃতিতে মিশে যায়। কিন্তু PVC বা পলিথিন এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিমার। এরা কিন্তু জীবাণু দ্বারা পরিবেশে কিন্তু মিশতে পারে না, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে একদম মিশে যায় না পরিবেশে, তাই এদেরকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল পলিমার। ক্লিয়ার? দেখো, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সঠিক সময়ে পেয়ে যাও। থ্যাংক ইউ।